সামাজিক মাধ্যমে আজ এক অবিশ্বাস্য আলোচনার ঝড় বয়ে চলছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আড়ালে চলে যাচ্ছে। দেশের রাজনৈতিক পরিবেশে এক অদ্ভুত বিকৃতি দেখা দিয়েছে, যেখানে ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনগুলো এখন কেবল একটি বাক্যের আলোচনায় নিমজ্জিত। আজ বাংলাদেশের ইতিহাসে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সমান্তরাল স্মৃতির দিন। একদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতা অধ্যাপক গোলাম আজমের মৃত্যুবার্ষিকী, অন্যদিকে সেই ব্যবস্থা ফেরানোর দাবিতে আপিল বিভাগের চূড়ান্ত শুনানির দিন। কিন্তু এই দুটি ঘটনার এক পাশে অন্য এক ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে। নিউ ইয়র্কে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের একটি বক্তৃতার কথা। 1 ঘন্টারও বেশি সময় ধরে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন, কিন্তু মাধ্যমের দৃষ্টি শুধু একটি বাক্যে ফোকাস করেছে, জামাত আমির ক্ষমা চাইলেন, এবং সেই বাক্যটি পুরো ঐতিহাসিক প্রেক্ষাপট বিকৃতি হয়ে গেছে। সকালে সূর্য উঠতে না উঠতেই দেশের প্রধান মিডিয়া হাউসগুলোতে শিরোনাম ছড়িয়ে পড়েছে, জামাতের আমির 1971-এর জন্য ক্ষমা চেয়েছেন। এই শিরোনামের পেছনে কোনো প্রশ্ন নেই, কোনো প্রেক্ষাপট নেই, কেবল একটি বাক্য যা এখন মিডিয়ার স্রোতে বয়ে চলছে এবং জনসাধারণের মনে এক অদ্ভুত ভয় জাগিয়ে তুলেছে, যেন 1971 সালে যুদ্ধটি আসে জামাত বনাম বাংলাদেশ যুদ্ধ ছিল, যেন শেখ মুজিবুর রহমান আর জামাতের আমির একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু ইতিহাসের পাতায় তাকালে যা দেখা যায়, জামাতে ইসলামী সে সময় পাকিস্তানের দ্বারা বাংলাদেশ ভাগ করার বিরুদ্ধে লড়াই করেছিল, কারণ তাদের ভয় ছিল স্বাধীনতা পেয়ে ভারতের আধিপত্য এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত হবে। এই ভয় কি আজ বাস্তবতা নয়? গত কয়েক দশকে বাংলাদেশ কি ভারতের প্রভাবাধীন ছিল না? শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কি ভারতের একটি শাখা হিসেবে কাজ করেনি? এই প্রশ্নগুলো আজ মিডিয়ার কাছে অদৃশ্য, কারণ মিডিয়ার দায়িত্বশীলরা তাদের সাংবাদিকদের শিখিয়েছেন জামাতের ভুলটা সবার আগে ধরতে। এই সন্ধ্যায় দেশের সব মিডিয়া হাউসে এক অদৃশ্য শান্তি। কেউ কিছু লিখছেন না অধ্যাপক গোলাম আজমের মৃত্যুবার্ষিকী নিয়ে, কেউ কিছু বলছেন না আপিল বিভাগের চূড়ান্ত শুনানি নিয়ে, কিন্তু নিউ ইয়র্কে এক হোটেলে এক ঘরে একজন মানুষের একটি বাক্য শুনে মিডিয়ার সবাই একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছে কার শিরোনাম বেশি চমকপ্রদ হয়। এই মিডিয়ার প্রক্রিয়া দেখে মনে হচ্ছে যেন একটি মানুষের কথায় পুরো দেশের ইতিহাসই পাল্টে গেল। কিন্তু এই পাল্টানো ইতিহাস কি সত্য, নাকি এটি একটি পরিকল্পিত নাটক যার মাধ্যমে কিছু শক্তি জামায়াতকে ক্ষমতাচ্যুত করতে চায়? জামাত ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান নিউ ইয়র্কের একটি বক্তৃতায় বলেছিলেন, জামায়াতের আমির ক্ষমা চাইলেন, কিন্তু এই বাক্যের পেছনে কোনো প্রেক্ষাপট নেই। তিনি কত বিস্তারিত বলেছিলেন, কি বলেছিলেন, কিভাবে বলেছিলেন, এই সব কিছুই মিডিয়ায় আসছে না। কেবল একটি শিরোনাম, একটি বাক্য যা সমস্ত মাধ্যমে একইভাবে প্রকাশিত হচ্ছে। একই প্রেক্ষাপটে মনে হচ্ছে মিডিয়া জামাতের প্রতি একটি পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে। যেমন দেখুন, গত কয়েক বছরে জামাতের সাথে নাগরিক পার্টির মাহিন সরকারের সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল, কিন্তু আগে জামাতের সাথে একত্রে বসে বৈঠকও করেছে। কিন্তু আজ তিনি লিখছেন, জামাত ইসলামীর দ্বারা দেশের মানুষ সামান্য কষ্ট পায়নি, কিংবা জামাত ইসলামী শুধু ভুল করেনি, তারা যা করেছে যার জন্য তাদের শর্তহীন ক্ষমা করতে হবে। তারা যেটা করেছে সেটা হলো গণহত্যা। এই কথাগুলো কি সত্য, নাকি এটি রাজনৈতিক কৌশল? যেখানে আগে জামাতের সাথে মিলে কাজ করা হচ্ছিল, এখন তাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলা হচ্ছে। এই প্রেক্ষাপটে মনে হচ্ছে জামাতের বিরুদ্ধে একটি পরিকল্পিত অভিযান চলছে। বিএনপির সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু আজ সরাসরি জামাতকে নিষিদ্ধের আওয়াজও তুলেছেন, কিন্তু তার পেছনে কি লুকিয়ে আছে? কেন বিএনপি এখন জামাতের বিরুদ্ধে এত আক্রমণাত্মক? কারণ বিএনপি হয়তো জানে, যদি জামায়াত নির্বাচনে অংশ নেয় তাহলে তাদের ক্ষমতায় আসা কঠিন হয়ে যাবে। এই প্রেক্ষাপটে মনে হচ্ছে জামায়াতের শীর্ষ নেতারা একটি অদৃশ্য ভুলে পড়েছেন। যেমন দেখুন, জাতীয় নাগরিক পার্টির মাহিন সরকার আজ জামায়াতকে গণহত্যাকারী গাদ্দার বলছেন, কিন্তু এক সময় তিনি জামায়াতের সাথে মিলে গোপালগঞ্জে হাসনাত সার্জিসের উদ্ধার করতে গিয়েছিলেন। তখন তিনি জামায়াতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন। কিন্তু এখন কি বলছেন? জামায়াত ভুল স্বীকার করেছে, ফলে তাদের শাস্তিটাও নিতে হবে। এমন পরিবর্তনটা কি স্বাভাবিক, নাকি এটি একটি রাজনৈতিক কৌশল, যেখানে আগে সহযোগিতা করা হচ্ছিল এখন হঠাৎ করে বিরোধী হয়ে গেল? জামায়াতের আমির যখন নিউ ইয়র্কে বক্তৃতা দিচ্ছিলেন, তখন তিনি 1 ঘন্টারও বেশি সময় ধরে
বিভিন্ন রাজনৈতিক সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু মিডিয়া শুধু একটি বাক্যই হইচই ফেলেছে। এই প্রেক্ষাপটে মনে হচ্ছে মিডিয়া জামাতের প্রতি একটি পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে। যেমন দেখুন, জামাতের আমির যখন ক্ষমা চেয়েছিলেন তখন মিডিয়া তাকে প্রশ্ন করেছিল 1971 সালে তাদের ভূমিকা নিয়ে কিছু বলবেন কিনা, কিন্তু তিনি খুব সহজভাবে বলতে পারতেন এই ইস্যুটা সেটেলড ইস্যু, এটা মীমাংসিত ইস্যু, এর আগে বহুবার এ নিয়ে কথা হয়েছে, নতুন করে বলার কিছু নেই। কিন্তু তিনি কি করলেন? ক্ষমা চাইলেন। এই ক্ষমা কার কাছে চাইলেন? আওয়ামী লীগের কাছে, শাহবাগদের তথাকথিত চেতনাবাজদের কাছে, নাকি বিএনপির চেতনাবাজদের কাছে? দেশের 18 কোটি জনগণ কি এক বাক্যে বলেছে যে আপনাদের ক্ষমা চাইতে হবে? এই প্রশ্নগুলো আজ মানুষের মনে জাগছে। মিডিয়ায় আজ জামাতের আমিরের ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে হইচই করছে, কিন্তু কেউ বলছে না গোলাম আজমের মৃত্যুবার্ষিকী নিয়ে, কেউ বলছে না আপিল বিভাগের চূড়ান্ত শুনানি নিয়ে, কেউ বলছেও না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে। কিন্তু এই মিডিয়ার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে মিডিয়ার 90% নিয়ন্ত্রণ রয়েছে বিএনপি, বাম দল এবং আওয়ামী লীগের। ফলে তাদের মুখ থেকে বের হওয়া স্বাভাবিক একটা কথাকেও এরা ঘুরিয়ে পেঁচিয়ে 71-এর দিকে ঠেলে নিয়ে যাবে, তিলকে তাল বানিয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাবেই। দেশের সাধারণ নাগরিক যারা ভোট দিয়ে রাজনৈতিক ভবিষ্যৎ বেছে নেবেন, তাদের কাছে আজ একটাই প্রশ্ন, জামাত যদি সত্যি ভুলে থাকতে চায় 71 নিয়ে, তাহলে তাদের নৈতিক অবস্থানটা কি হবে? যদি তারা মনে করে এই ইস্যুতে আর কোনো নতুন আলোচনা নয়, তাহলে তারা কি পারবে সমস্ত প্রশ্নকারীর কাছে ধৈর্য ধরে থাকতে? দেশের মিডিয়া যদি তাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই ইস্যুটাকেও সব সময় টেনে আনে, তাহলে জামাতের পক্ষে সুখে থাকতে ভূতে গেলেই ধাঁধার মতো পরিস্থিতি তৈরি হবে। এই অংশের কাছে তারা কিভাবে আসবে? জামাতের জনপ্রিয়তা যে ছাত্র শিবিরের কারণে বাড়ছে, সেই শক্তি কি আদালতে নিবেদিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দাঁড়িয়ে তাদের নিজেদের রাজনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে সুযোগ নেবে, নাকি তারা এই শক্তি ব্যবহার করে আগামী নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করবে? এই প্রশ্নের উত্তর আজকের রাজনৈতিক মানচিত্রে নিশ্চিত নয়। সারা দেশে প্রশ্নবিস্তর তৈরি হয়েছে। আমাদের জন্য সবার শিক্ষা নেওয়া উচিত, একটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত তার প্রেক্ষাপট না বুঝে যদি তুড়ি মেরে ফেলা যায়, তাহলে সেই দলটির স্বরূপ বিকৃত হয়ে যায়। জামাতের নেতারা যেমন এখন বললেন তারা কারো কাছে ক্ষমা চান না, নৈতিক অবস্থান স্পষ্ট করতে চান, সেই বার্তা যদি মিডিয়ার কাছে না যায়, তাহলে দেশের মানুষের মনে ভুল ছবি আঁকা হয়। এই ধরনের ধাঁধা সমাজে প্রায় ঘটেছে। হেডলাইনের আগুনে পুড়ে যায় পুরো দলিল, আর দলিলের শেষের দাগ হারিয়ে যায় কিনারায়। তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলায় ফিরে আনার আন্দোলন আজকের আদালতের দিনে একটা নতুন আলোয় আনতে পারত, কিন্তু সেই আলো অদৃশ্য হয়ে গেল। সময় বলবে জামাতের এই ক্ষমা বক্তব্য তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায়। তাদের নিজস্ব মিডিয়া গড়ার প্রচেষ্টা, ছাত্র শিবির সংগঠিত শক্তি আর আদালতের পুরো প্রক্রিয়ায় দেশের নির্বাচনী ব্যবস্থার নতুন স্বপ্ন, সব মিলিয়ে কেমন দাঁড়ায়? এই দিনটি শেষে আমাদের সবার প্রশ্ন, যদি জামাতের শীর্ষ নেতারা 71 নিয়ে আর কোনো কথা না বলে, তাহলে মিডিয়া কি তাদের উপর চাপ কমাবে, নাকি নতুন কোনো ইস্যু খুঁজে বের করবে তাদের টার্গেট করে? দেশের রাজনৈতিক সংস্কৃতি যদি সেই সহজ লক্ষ্যকে সব সময় খুঁজে দেখে, তাহলে জামাতকে অনেকটাই নিজেদের নতুনভাবে তৈরি করতে হবে, যাতে তারা শুধু বিপক্ষে কথা না বললে বরং নিজেদের যুক্তি আর প্রমাণ দিয়ে সবার সামনে এসে দাঁড়াতে পারে। দর্শক, আপনি কি মনে করেন এই ক্ষমা চাওয়ার ঘটনা জামাতের রাজনীতিতে নতুন একটি মোড় আনবে? জামাত কি সত্যি সঠিক পথে নেই? আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।